দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডিবিএমএস। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট ধারণা। ডেটাবেস ম্যানেজমেন্ট ধারণার মধ্যে আমরা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি আজকে, যেহেতু আজকে প্রথম আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা শুরু করছি, সেজন্য প্রাথমিক কিছু বিষয় আমরা আজকে শিখব। প্রথমেই আমরা যে বিষয়টি রেখেছি সেটা হলো ডেটা বা উপাত্ত। ডেটা বা উপাত্ত কি? তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণ করার পর ডেটাকে প্রক্রিয়াকরণ করে সাধারণত তথ্যে রূপান্তর করা হয়। এই কারণে প্রক্রিয়াকরণ করার জন্য কম্পিউটারে মূলত ডেটাকে ইনপুট করা হয়, আর কম্পিউটার কি করে এই ডেটা বা উপাত্তগুলোকে প্রক্রিয়াকরণ করে বা প্রসেস করে তথ্যে রূপান্তর করে। এই হচ্ছে ডেটা বা উপাত্ত। এবার আসো ইনফরমেশন বা তথ্য কি সেটা আমরা জেনে নিই। ইনফরমেশন অথবা তথ্য হচ্ছে যে এই যে আমরা কম্পিউটারে ডেটা ইনপুট করি, অর্থাৎ সরবরাহকৃত ডেটাকে প্রক্রিয়াকরণ করার পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় ইনফরমেশন বা তথ্য। এ হলো, আমরা যদি সংজ্ঞাটা সুন্দর করে লিখি সেটা। আর ওই যে আমরা যে বললাম যে ডেটা বা উপাত্তকে প্রক্রিয়াকরণ করার পরে যে বিষয়টা পাওয়া যায় সেটাই হচ্ছে তথ্য বা ইনফরমেশন। এখন আমরা ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে কিছু ধারণা পেলাম, সংজ্ঞাগুলো জানলাম। এখন আসো আমরা ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যদি পার্থক্য আসে সেই পার্থক্যগুলো আমরা কিভাবে লিখব। পার্থক্য বেশ কয়েকটি তোমরা সহজে লিখতে পারো। সহজ কিছু পার্থক্য আছে, যেমন সংজ্ঞা যে আমরা একটু আগে বললাম, ডেটা বা উপাত্তের সংজ্ঞা এবং ইনফরমেশন অথবা তথ্যের সংজ্ঞা, এই দুটি সংজ্ঞা প্রথম পার্থক্যে তোমরা লিখতে পারো। তারপরে আমরা বলতে পারি যে ডেটা হচ্ছে একটি একক ধারণা, আর ইনফরমেশন বা তথ্য হচ্ছে সমন্বিত ধারণা। ডেটা সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু তথ্যকে সরাসরি ব্যবহার করা যায়, এটা একটি পার্থক্য। তারপরে তোমরা বলতে পারো যে ডেটা হচ্ছে প্রসেসের পূর্বের অবস্থা, আর ইনফরমেশন হচ্ছে প্রসেসের পরের অবস্থা। ডেটা সাধারণত গুছানো থাকে না, তথ্য গুছানো থাকে। ডেটা দ্বারা কোনো বিষয়ের পুরোপুরি ভাব বা ভাবার্থ প্রকাশ পায় না, কিন্তু তথ্য দ্বারা যে কোনো বিষয়ের পুরোপুরি ভাব বা ভাবার্থ প্রকাশ পায়। এই ধরনের কিছু ছোট পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমরা সহজেই পরীক্ষায় আসলে লিখতে পারবো। এ হলো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। এখন আসো আমাদের যে আজকের যে মূল আলোচনা সেটা হলো ডেটাবেস, যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখান থেকে আসতেছে ডেটাবেস। তো ডেটা সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি, ডেটা হচ্ছে উপাত্ত আর বেস হচ্ছে সমাবেশ। অর্থাৎ সমাবেশ কথাটা দিয়ে তোমরা বুঝছো এখানে অনেক উপাত্তের সমাবেশ, অর্থাৎ অনেক ডেটা এখানে থাকবে বা ঘাঁটি, ডেটার ঘাঁটি বা ডেটার সমাবেশ। এখন আমরা যদি এটাকে সংজ্ঞা আকারে আমাদের যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা কিভাবে লিখব যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডেটা টেবিল অথবা ডেটা ফাইলের সমষ্টিকে বলা হয় ডেটাবেস। তাহলে ডেটাবেস থেকে সংজ্ঞা থেকে তোমরা বুঝতে পারতেছো পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ একটা ডেটা টেবিলের সাথে আরেকটা ডেটা টেবিলের এটা রিলেশন থাকবে। এরকম একাধিক ডেটা টেবিল অথবা ডেটা ফাইলের সমষ্টিকে বলা হয় ডেটাবেস। এখন যেহেতু অনলাইনের যুগ, ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, এখন তো সকল প্রতিষ্ঠানেরই ডেটাবেস করা হয় বা ডেটাবেস করে। সেটা হোক শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হোক আর্থিক কোনো প্রতিষ্ঠান, সেটা হোক শিল্প প্রতিষ্ঠান, সেটা হোক সরকারি বা বেসরকারি অফিস, সেটা হোক কোনো ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, এই ধরনের সকল প্রতিষ্ঠানেই ডেটাবেস তৈরি করা হয়। এখন আমরা যদি আমাদের এই কলেজের একটা ডেটাবেস তৈরি করতে চাই, তাহলে এখানে একাধিক ডেটা টেবিল অথবা ডেটা ফাইল তৈরি করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এই ডেটা ফাইল বা ডেটা টেবিলগুলো কীভাবে থাকবে। যেমন আমরা যদি একটা ডেটা ফাইল তৈরি করি শিক্ষকদের, এই কলেজে যতজন শিক্ষক কর্মরত তাদের সকলের তথ্য নিয়ে যদি আমরা একটা ডেটা ফাইল তৈরি করি, আবার আরেকটা ডেটা ফাইল যদি আমরা এই প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীদের তথ্য নিয়ে আমরা একটা ডেটা ফাইল তৈরি করতে পারি। এই প্রতিষ্ঠানে এই কলেজের 3টি বিভাগ
একটি হলো সায়েন্স, আর্টস, কমার্স, এই তিনটি প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলাদা আলাদাভাবে গ্রুপ ওয়াইজ যদি আমরা ডেটা ফাইল তৈরি করি তাহলে এখানে আরও 3-4টি ডেটা ফাইল তৈরি করা যাবে। একইভাবে দ্বিতীয় বর্ষের আবার 3টি গ্রুপে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের যদি আমরা ডেটা ফাইল তৈরি করি এবং আরও যদি আমরা ডেটা ফাইল তৈরি করি এই কলেজের প্রিভিয়াস রেজাল্ট এবং তার আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে, তাহলে আমরা এখানে অনেকগুলো ডেটা ফাইল তৈরি করতে পারি। এই অনেকগুলো ডেটা ফাইল তৈরি করার পরে এখানে একটা ডেটাবেস তৈরি হবে। সেই ডেটাবেসটি কার? সারাহাত আলী মহাবিদ্যালয়। যে ডেটাবেসে ঢুকেই আমরা এই প্রতিষ্ঠানের সকল তথ্য দ্রুত এবং সহজে খুঁজে বের করতে পারবো। এই হলো ডেটাবেজের সুবিধা। এই কারণে সকল প্রতিষ্ঠানে এখন ডেটাবেজ তৈরি করা হচ্ছে বা হয়। এ হলো ডেটাবেজ। তাহলে ডেটাবেজের সংজ্ঞাটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডেটা টেবিল অথবা ডেটা ফাইলের সমষ্টিকে বলা হয় ডেটাবেজ। এখন এই যে ডেটাবেজ তৈরি করলাম আমরা বা তৈরি হচ্ছে, এই ডেটাবেজের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এই সুবিধা অসুবিধাগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন প্রথমে আমরা যদি ডেটাবেজের সুবিধাগুলো নিয়ে আলোচনা করি, কি কি সুবিধা এই ডেটাবেজ তৈরি করলে আমরা পেতে পারি। প্রথমে আমরা বলছি যে ডেটাকে খুব সহজে উপস্থাপন এবং পরিচালনা করা যায়। তারপরে আরেকটি সুবিধা বলতে এই ডাটাকে আপডেট করা যায়। যেমন কিছু কিছু ডাটা আছে যে এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আজকে যে ধরনের ইনফরমেশন পেলাম সেটা কালকে আবার আগামীকাল সেটা চেঞ্জ হচ্ছে। এই ধরনের এই যে আপডেট, সেই আপডেট করা যায়। এই হলো ডেটাবেজের অন্যতম একটি সুবিধা। ডেটাবেজের তথ্যকে প্রয়োজন অনুযায়ী অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। অর্থাৎ বিষয়টা কি, আমরা যখন কোনো বিষয়কে সাজাই, যেমন ক্রমিক নাম্বার অনুযায়ী যে এটা হলো নিচ থেকে উপরে 1, 2, 3 এভাবে আমরা ক্রমান্বয়ে নিচ থেকে উপরে 1 থেকে 50 পর্যন্ত আমরা সিরিয়াল নাম্বার দিয়ে কোনো কিছু সাজাই। বা আবার আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ উপর থেকে নিচে, যেমন আমরা ক্রমান্বয়ে 50, 49, 48 এভাবে আমরা 1 পর্যন্ত যেতে পারি। যে কোনো অর্ডারে আমরা সাজাতে পারি। এটা হলো ডেটাবেজের আরেকটি সুবিধা। তারপরে আমরা লিখতে পারি যে ডেটা ডুপ্লিকেশন কমানো যায়। এটা হলো ডেটাবেজের সুবিধা। যেমন একই ডেটা বারবার যাতে না আসে সেই বিষয়টা কমানো যায় এবং ডেটা বা রেকর্ড সহজে খুঁজে বের করা যায়। এগুলো হলো ডেটাবেজের কিছু সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমনই কিছু আছে। যেমন অসুবিধার মধ্যে একটি অসুবিধা হলো যে ডেটাবেজ তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল, অর্থাৎ অনেক ব্যয়বহুল এবং দক্ষ এবং অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়। এটা হলো একটি অসুবিধা। সকল ক্ষেত্রে আমরা এত আর্থিক সংস্থান এবং দক্ষ জনশক্তি নাও পেতে পারি। সেজন্য সেক্ষেত্রে ডেটাবেজ তৈরি করা একটি অসুবিধা হয়ে যায়। তারপরে আরেকটা অসুবিধা হলো যে পর্যাপ্ত সিকিউরিটি না থাকায় ডেটা হ্যাকিং হতে পারে। হ্যাকিং মানে চুরি হয়ে যেতে পারে। আর যারা এই অনলাইন থেকে ডেটা চুরি করে তাদেরকে বলা হয় হ্যাকার। তো এই ধরনের একটি সমস্যা থাকে যে ডেটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ওই যে প্রতিষ্ঠানে ডেটাবেজ তৈরি করা হলো সেই প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি এবং সুনাম বিনষ্ট হতে পারে। এই হলো আরেকটি অসুবিধা। এভাবে আমরা আরেকটি অসুবিধা লিখতে পারি, সেটি হলো যে ভুল তথ্যের কারণে, অর্থাৎ আমরা যদি ডেটাবেজে ভুল তথ্য সংরক্ষণ করি সেক্ষেত্রে ডেটাবেজটি অকার্যকর হয়ে যেতে পারে, যে এটার তেমন একটা মূল্য থাকে না। এই কিছু সুবিধা এবং অসুবিধা আছে এই ডেটাবেজে। আমরা এই সুবিধা অসুবিধাগুলো জানলাম। এরপরে আমরা জানতে পারি ডেটাবেজের প্রকারভেদ। ডেটাবেজ সাধারণত 2 প্রকার, একটা হলো সাধারণ ডেটাবেজ এবং আরেকটি হলো রিলেশনাল ডেটাবেজ। তার মধ্যে সাধারণ ডেটাবেজের সংজ্ঞাটা যদি আমাদের জানার জন্য আমরা যদি জেনে নিতে চাই, সেটি হলো যে সম্পর্কহীন একটি ডেটা টেবিল অথবা একাধিক ডেটা টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেজকে বলা হয় সাধারণ ডেটাবেজ। অর্থাৎ সাধারণ ডেটাবেজের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে টেবিলগুলোর মধ্যে বা ফাইলগুলোর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ একটা ডেটা টেবিল আরেকটা ডেটা টেবিলের সাথে কোনো রিলেশন তৈরি করবে না বা সম্পর্ক থাকবে না। এই ধরনের ডেটা টেবিল অথবা ডেটা ফাইলের সাহায্যে গঠিত ডেটাবেজকে বলা হয় সাধারণ ডেটাবেজ। আর রিলেশনাল ডেটাবেজটা হলো যে ডেটাবেজের সংজ্ঞাটা আমরা আলোচনার প্রথমেই বলেছিলাম, সেটি যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ডেটা টেবিল অথবা ডেটা ফাইলের সমষ্টিকে বলা হয় রিলেশনাল ডেটাবেজ। এই হলো আমাদের ডেটাবেজের প্রকারভেদ।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আমরা আজকের আলোচনার মধ্যে যে জিনিসগুলো আমরা জানলাম সেগুলো আমি আরেকটু তোমাদের রিমাইন্ডার দিচ্ছি। সেটা হলো ডেটা অথবা উপাত্ত কি, ইনফরমেশন বা তথ্য কি আমরা জানলাম, এবং ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, কিছু লিখতে হলে আমরা লিখতে পারবো, আমরা সেটাও জানলাম। তারপরে ডেটাবেজ কি, ডেটাবেজের কিছু সুবিধা অসুবিধা জানলাম, ডেটাবেজের প্রকারভেদ জানলাম। এই বিষয়গুলো তোমরা বাসায় অনুশীলন করো, পরবর্তী ক্লাসে তোমাদের সহায়ক হবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।